আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাইকেল ওয়ানের প্রথম নাম্বার লেকচার। সো আমাদের ক্লাসগুলো একদম তোমাকে বেসিক থেকে শিখাবো ভাই। তুমি ক্লাস 9-10-এ কি শিখে আসছো না শিখে আসছো এটা আমার জানার দরকার নাই, তোমার একদম আমি হাতে কলমে ধরে ধরে শিখাবো। যদি তোমার ক্লাস দেখার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে সেটা তুমি আমাকে জানাবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আমি সঙ্গে সঙ্গে সেটা তোমাকে আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আজকে কি শুরু হবে? গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা দ্বারা শুরু হচ্ছে ক্লাসটা। তো প্রথম ভাই, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা বোঝার আগে তোমাকে এটা প্রশ্ন করা উচিত, আচ্ছা ভাইয়া কোয়ান্টাম সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি কি করা হয়? তাই না? এটা খায় না মাথায় দেয়, তাই না? ভালো করে বুঝো যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বলা হয়। ধরো আমরা কিন্তু জানি যে একটা নিউক্লিয়াস দাও বিভিন্ন কক্ষপথে কিন্তু কি থাকে, একটা পরমাণুতে বিভিন্ন ইলেকট্রন গুলো থাকে। ইলেকট্রন গুলো কি করে? একদম ঘোরাফেরা করে কিন্তু, তাই না? ইলেকট্রন গুলো তো আর স্থির থাকে না। বিভিন্ন কক্ষপথে, এই যে একটা কক্ষপথ কক্ষপথ কক্ষপথ, এখানে ইলেকট্রন থাকলে এই ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। এই জন্য বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনের একটা পরমাণুতে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের 14 গোষ্ঠী ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ ইলেকট্রনটা কি করতেছে, কোন দিকে ঘুরতেছে, কোন অবস্থায় আছে, এই 14 গোষ্ঠী ব্যাখ্যা করার জন্যই কিছু সংখ্যার প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। এখন তোমাকে ধরো পরীক্ষায় বলছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তুমি যদি পরীক্ষার খাতাতে এটা লিখে আসো যে ইলেকট্রনের 14 গোষ্ঠী ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা আছে তাকে আমরা বলতেছি কোয়ান্টাম সংখ্যা, বিষয়টা কেমন হয়ে গেল না? স্যার তোমারে বলবে আয় তোর 14 গোষ্ঠী দেখে দিচ্ছি, ছাতার মাথার কচুর মাথা ছাড়া কিছু দিবে না, তাই না? কথা হলো সংজ্ঞাটা এইভাবে দিব না, আমরা এভাবে বলবো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনমান ইলেকট্রনের অবস্থান, উপস্তর, ত্রিমাত্রিক দিকবিন্যাস ইত্যাদি সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো এই যে কিন্তু কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা দেয়া আছে, তোমরা লিখে নিবা। তুমি এখন বলতে পারো ভাই পিডিএফ ফাইল কি পাবো না? ভাই পিডিএফ ফাইল পাবা, আমি তোমারে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু হাতে কলমে একটা নোট তোমার থাকাই লাগবে। এই জন্য শুরু থেকে নোটগুলো করবা, আমি কিন্তু ফোন দিয়ে শুনবো। ওকে, তাহলে কি হয়েছে, তুমি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা তুমি বুঝলা, দেখে দেখে নোট করো। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাই কোয়ান্টাম সংখ্যা কত প্রকার? কোয়ান্টাম সংখ্যা ভাই 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি 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 দেখো, কোয়ান্টাম সংখ্যা কত প্রকার বললাম ভাই? কোয়ান্টাম সংখ্যা হইল 4 প্রকার। কি কি? নাম্বার 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 3 চুম্বক কোয়ান্টাম সংখ্যা, নাম্বার 4 স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখানে সবগুলো ইয়ে কিন্তু দেয়া আছে। ওকে, তো এখন তুমি যদি এই জায়গায় দেখো সুন্দরভাবে দেয়া আছে, দেখো তাহলে আমরা কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যার ইংলিশ নামটা কি ভাই? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা বাংলায় প্রধান কোয়ান্টাম সংখ্যা নামে ডাকবো। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমাদের ইংলিশ নামটা কি? সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা নামে ডাকবো। অনেক সময় দেখবা এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার আর একটা নাম আছে ভাই, এটা হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। কি এটা? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সংক্ষিপ্ত ভাবে লিখলে কোয়ান্টাম সংখ্যা। তার মানে এই সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম আছে কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এন্ড দেন 3 নম্বরে কি আছে? এখানে আছে হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যার ইংলিশ নামটা কি ভাই? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। যে আমার সাথে টাইপিং করছে মিস্টেক করছে, এখানে 3 নাম্বার হবে। 4 নম্বরে হবে কি ভাই? স্পিন কোয়ান্টাম নাম্বার, যার ইংলিশ নাম, আর বাংলাটা হলো কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টা কোয়ান্টাম সংখ্যার একদম ইন ডিপলি আমরা আলোচনা করব। ওকে, তো চলো একটা একটা করে আলোচনা করে আসি। আমরা প্রথমে দেখব কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা কারে বলে? আমরা সংজ্ঞা আগে মুখস্থ করবো না, আমরা আগে বুঝবো। ভাই সুন্দর করে লক্ষ্য করো, ধরো আমার কাছে একটা পরমাণু আছে, এরকম এর একটা কক্ষপথ আছে, এইখানে একটা কক্ষপথ আছে, এখানে একটা ইলেকট্রন কি হচ্ছে? ঘোরাফেরা করতেছে, ঘোরাফেরা করে, কারণ ইলেকট্রন তো আর স্থির থাকে না, তোমার আমার মতো এরকম ঘাপটি মেরে বসে থাকবে না। ইলেকট্রন গুলো 14 গোষ্ঠী গেলে দৌড়াদৌড়ি করে, বুঝছো? ঘোরাফেরা করে। তো আমরা সংখ্যাটা এভাবে দিব, দেখো এই যে একটা কক্ষপথ, 2টা কক্ষপথ আছে না, এই প্রত্যেকটা কক্ষপথ গুলো হলো ভাই স্থির কক্ষপথ। কি? স্থির। কি এগুলো? স্থির। তো আমরা সংখ্যাটা এভাবে দিব যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থির কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে তাকেই বলা হয় কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। ভালো করে পড়ো, মুখস্থ করো না ভাই। বলো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো আছে, এই স্থির কক্ষপথে ইলেকট্রন সর্বদা ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাকে আমরা বলতেছি কি ভাই? প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেখানে এখানে লেখা আছে, তুমি তোমার মতো করে সাজায় সংজ্ঞা দিও, কোনো সমস্যা নাই। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কি নির্দেশ করে? এমসিকিউ আসবে একাডেমিক এবং অ্যাডমিশনে। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কি নির্দেশ করে? মনে রাখবা, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকার নির্দেশ করে।
কি নির্দেশ করে? আকার। আকার আকার মানে বোঝো যে সেটা কত বড় হবে, এতটুকু হবে, এতটুকু হবে, এতটুকু হবে, না এত বড় হবে, কত বড় হবে। এই যে পরমাণুর আকারটা ডিফাইন করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। ওকে ফাইন। তো এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? দেখো, তখন বিজ্ঞানীরা বলল, দেখো এটা একটা সংক্ষিপ্ত জিনিস বলে দেয়, সেটা হলে কি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। কি দ্বারা? ছোট হাতের এন। তো এখন এই এন এর একটা মান আছে ভাই, বুঝছো? কি আছে? এন এর মান। এন এর মান কি হইতে পারে? এন এর মান অলওয়েজ হবে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন এর মান কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ভাই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে বোঝো? ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে সেটা কখনোই তো 0 হবে না, সেটা অবশ্যই হবে কি 1 2 3 4 5 6 এরকম চলতেই থাকবে। এন এর মান কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এরকম ডট 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 চলতেই থাকবে। কিন্তু কখনোই এন এর মান 0 হতে পারবে না, বা কখনো -1 বা -2 এরকম ঋণাত্মক মান হতে পারবে না, বা কখনোই এটা এরকম হবে না যে 0.1 এরকম ভগ্নাংশ মান কখনো হবে না। তাহলে এন এর মান সবসময় কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটার জন্য সবসময় মাথার ভিতর, কিডনির ভিতর, সবখানে তোমার মনে থাকে যে এন এর মান অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। ভাই বুঝলাম, আচ্ছা ভালো কথা। তো এন এর মান যখন তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিছ, তখন বিজ্ঞানীরা বলতেছে দেখো এটাকে আরো কিভাবে স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করা যায় বলো তো। তখন তারা বলতেছে দাঁড়ান, উপায় আছে। বলতেছে কি উপায়? ওরা বলতেছে যে এন এর মান যখন 1 হয় তখন তাকে আমরা নাম ডাকবো কে নামে, যদি 2 হয় তখন ডাকবো আমরা এল নামে, 3 হইলে কে এল এম, তারপরে এন। তোমরা বলবা ভাই আমরা তো কে এল এম পর্যন্তই দেখে আসছি, এরপরে তো আর কিছু দেখি নাই। ভাই তুমি এখন বড় হচ্ছ, অনেক কিছুই জানবা। তার মানে এখানে এরকম ক্রমান্বয়ে চলতেই থাকবে। আমি তোমাকে বলি না এন এর মান শুধু 4 পর্যন্ত হয়, 5 6 7 8 অনেক কিছু হইতে পারে। তাহলে যদি 5 হয় তাহলে কি হবে? ও। 6 হলে কি হবে? পি, তারপরে কি, এরকম চলতেই থাকবে। কথা হইলো যে আমরা এত বড় বড় মৌল ইলেকট্রন করি না, এই জন্য এগুলো ব্যবহার করি না আর কি। তার মানে এই না এগুলো নাই, ডেফিনেটলি এগুলো আছে। ওকে, তো এই জন্য এখানে সুন্দর করে দেয়া আছে, দেখো যে n = 1 হলে কে শেল। এন্ড শেল বলতে কি তোমরা এখন আমাদের প্রশ্ন করবে। দেখো, আচ্ছা একটা মানুষের একাধিক নাম থাকতে পারে না? দেখো আমি আমার কথাই বলি, আমার নাম তো হাসিব, কিন্তু আমার নানু বাড়িতে যখন আমি যাইতাম তখন আমার আর একটা নামে ডাকতো, সেটা হলো হিমেল। তো কেউ যদি আমার হিমেল বলে ডাকে আমিই তো যাব, কেউ যদি আমার হাসিব বলে ডাকে আমিই যাব, তাই না? তার মানে একটা মানুষের একাধিক নাম থাকতেই পারে। তখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বায়না ধরছে, বলতেছে আচ্ছা আমার কি একাধিক নাম থাকতে পারে না? তখন বিজ্ঞানী বলতেছে দাঁড়াও, তোমারও আমি একাধিক নামের ব্যবস্থা করে দিচ্ছি। তো মনে রাখো যে এই প্রধান কোয়ান্টাম সংখ্যার এরকম একাধিক নাম আছে। কি কি? একে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নামে রাখতে পারি, প্রধান কোয়ান্টাম সংখ্যা নামে রাখতে পারি, সংক্ষিপ্ত ভাবে লিখলাম কোয়ান্টাম সংখ্যা নামে রাখতে পারি। একে আমরা শেল নামে রাখতে পারি, একে আমরা কক্ষপথ বা প্রধান কক্ষপথ নামে রাখতে পারি, এদেরকে আমরা অরবিট নামে রাখতে পারি, অরবিট নামে রাখতে পারি। অর্থাৎ কেউ যদি আমাকে বলে যে অরবিট কাকে বলে, এই সংজ্ঞায়। যদি কেউ বলে আমারে প্রধান কক্ষপথ সংজ্ঞা কাকে বলে, ওইটাই। কেউ যদি আমাকে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, সংজ্ঞা একই। মনে থাকবে বাচ্চা ধনেরা? তো এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমাকে একটু ওয়াই লিখে জানাবা। ওকে, হয়ে গেছে। এরকম ভাবে চলতেই থাকবে। ফাইন, চলো। তো এখন এবার আসো যে তোমাকে আমি বললাম প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করা হয়? পরমাণুর আকার। ভাই এটা একটু বুঝায় দেন তো আরো ডিপলি। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো তো ভাই, এই জায়গায় একটু জিনিস লক্ষ্য করো যে আমরা এখানে এন এর মান কত বলতো? এখানে কিন্তু এন এর মান অ্যাকচুয়ালি 2। কেমনে? এই যে এটা হলো 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা হলো কে শেল, এটা হলো এল শেল। ফাইন, বুঝলাম। কিন্তু এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করো ভাই, এন এর মান যদি 3 হয় তাহলে পরমাণু মডেলটা কত বড় হবে? নিউক্লিয়াস, একটা কক্ষপথ, 2টা কক্ষপথ এন্ড 3টা কক্ষপথ। বুঝছো? তো দেখো এটা হবে কি কে শেল, এটা এল শেল, এটা কিন্তু এম শেল। দেখো তো যে এন এর মান 2 হইলে পরমাণুটা ছোট হচ্ছে, এন এর মান যখন 3 হচ্ছে পরমাণুটা একটু বড় হয়ে যাচ্ছে না? তার মানে এটাই বোঝানো হচ্ছে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা অ্যাকচুয়ালি পরমাণুর আকার নির্দেশ করা হয়, যেটা আমরা এখানে দিয়ে রাখছি। ওকে, ফাইন।
আচ্ছা, বুঝলাম আমি। এখন যে প্রশ্ন করবে সে তো তোমার শ্বশুর লাগে না, তাই না? বা আমারও পরিচিত কেউ না যে ধরো তোমাকে বলবে যে তো সহজ সহজ প্রশ্ন করবে। কেউ যদি তোমাকে এরকম বলে যে এন শেলের চিত্র আর্ট করো, আঁকো, এখন তুমি বলবা ভাই এন শেল আমরা যখন একটা পরমাণু চিত্র কখন আঁক করতে পারবো, যখন তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকবে। তো এখানে তো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেয়া নাই, কিন্তু ইনডিরেক্টলি ভাবে দেয়া আছে। সেটা হলো কি, এন শেলের কথা বলছে। এন শেল কখন লেখা যায় রে? দেখো তো এখানে না, এন শেল কখন হয়? এই যে এন শেল কখন হয় রে? এন ইকুয়াল টু 4 হইলে। তার মানে অ্যাকচুয়ালি এখানে ইনডিরেক্টলি বলছে এন ইকুয়াল টু কত, 4। 4 হইলে লেখা যায় এন শেল। তাহলে কয়টা কক্ষপথ? 4টা। তাহলে আমি যদি 8 করি পরমাণুটা কি হবে? একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ এন্ড 4টা কক্ষপথ। বোঝা যাচ্ছে? সহজ ভাই, এগুলো আসলে অনেক বেশি সহজ, তোমাদের একটু বুঝতে হবে। এখানে লেখা আছে কি কি দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা জিনিস মনে রাখবা যে একটা কক্ষপথে এই যে প্রধান কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এই যে কক্ষপথগুলো থাকে বা শেলগুলো থাকে, এখানে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে? এখানে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে? সর্বোচ্চ ইলেকট্রন থাকার জন্য একটা সূত্র আছে ভাই, সেটা হইল সর্বোচ্চ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি ভাই? 2n²। কি এটা? 2n²। তো 2n² দ্বারা কি বোঝানো হবে? একটা নির্দিষ্ট কক্ষপথে 1 নম্বর কক্ষপথ বলো, 2 নম্বর কক্ষপথ বলো, 3 নম্বর কক্ষপথ বলো, 4 নম্বর কক্ষপথ বলো, এই যে কক্ষপথগুলোতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকবে এটাই নির্দেশ করা হয় কি 2n² দ্বারা। একটা এক্সাম্পল দেন, চলো এক্সাম্পল দেই। ধরো আমি যদি বলি n = 1, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কতটা ইলেকট্রন আছে, তাহলে তুমি হিসাব করো 2n²। তাহলে কি হবে? 2 গুণন n এর মান কত? 1, 1 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2। আবার আমি যদি বলি n = 3, 3 নাম্বার কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে, তাহলে কি হবে রে? 2n² সূত্র, 2 গুণন 3 এর উপর স্কয়ার, তাহলে 3 3 9, 9 2 18। আশা করছি এতটুকু গাণিতিক সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তোমার আছে। আবার যদি বলি n = 4, তাহলে কত হবে? 2n², 2 গুণন 4 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত হবে রে? 4 4 16, 16 2 32। বুঝছো? 32। এখন তোমরা একটু কমন সেন্স দিয়ে ভাবো তো, যদি আমার হয় n = 5, তাহলে আমাদের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে? একটু কমন সেন্স দিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবা। ওকে, কি হতে পারে? তোমরা বলবা যে ভাই 2n² যদি বসান তাহলে হচ্ছে 2 গুণন 5 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে রে? 5 5 25, 25 2 50। কিন্তু চিন্তা করে দেখবা ভাই, 5 নাম্বার কক্ষপথে কখনোই কিন্তু ভাই 50টা ইলেকট্রন ডিরেক্ট যায় না, এটা অসম্ভব প্রায়। তুমি বলবো ভাই তার মানে কি এটা কি সূত্র ভুল? সূত্র ভুল না। এই যে 2n² সূত্রটা আছে, এটা স্বাভাবিকভাবে n = 1 থেকে 4 পর্যন্তই স্বাভাবিকভাবে ব্যবহার করা যায়। যখন তুমি 5 6 7 8 এগুলোতে যাবা, তখন এখানে একটা তার সীমাবদ্ধতা আছে, যে 2n² এর ফর্মুলার কিছু সীমাবদ্ধতা আছে। এটা তুমি কখন জানবা? তুমি চাইলে এখনো জানতে পারো, তোমার আউট অফ সিলেবাস, তোমাদের সিলেবাস ওইভাবে নাই, কিন্তু ভার্সিটি ফার্স্ট ইয়ারে তুমি জানবে। ওকে, আমরা যখন পড়ছি ভার্সিটিতে, যখন ফার্স্ট ইয়ারে বই পড়ানো হয়েছে, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের পড়ানো হয়েছে, সো ওইদিকে জানার দরকার নেই। ওকে, এখন আমরা আরেকটা বিষয় জানি, সেটা হইলো কি ভাই? চলো, যে এই যে প্রত্যেকটা কক্ষপথ যত বাড়তিছে, শক্তি স্তরও কিন্তু তত বাড়তিছে, এবং সাথে সাথে ওই শক্তি স্তরের শক্তির মানও কিন্তু তত বাড়তে থাকে। বিষয়টা কি? আমি যদি তোমাকে বলি এটা তো 1 নম্বর কক্ষপথ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটা 4 নাম্বার। এই যে 1 নাম্বার কক্ষপথের যে শক্তি, ডেফিনেটলি 3 নাম্বার শক্তি, তার যে শক্তি সেটা কিন্তু এক হবে না। এখন কথা হলো ভাই, এই শক্তিটা বাড়ে কেমনে বা কমে কেমনে? মনে রাখবা, এই ই অর্থাৎ এনার্জি, এটার সাথে একটা সম্পর্ক আছে, ই প্রপোর্শনাল টু -n²। অর্থাৎ আমরা জানি কক্ষপথের অর্থাৎ এন এর মান যত বাড়বে, এই শক্তির মান ততই বাড়বে। তুমি আমার প্রশ্ন করতে পারো ভাই এটা তো ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক দেখছি, যে এন এর মান বাড়লে শক্তি ই মানে এনার্জি তো কমার কথা ছিল, কিন্তু এখানে বাড়তেছে কেন? ভাই ছোট্ট একটা চিহ্ন আছে কি মাইনাস, এই মাইনাস চিহ্নটা তোমাকে দেয়া লাগবে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে। ওকে, তার মানে আমরা কি বলছি? এন এর মান বৃদ্ধি পায়, নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়। তার মানে কি
এন এর মান যত বাড়তিছে নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর যে দূরত্বটা ওটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে দেখো কাছাকাছি, এখান থেকে অনেক দূরে, এখানে আরো বেশি দূরে, দূরত্ব বাড়তেছে। দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ওই কক্ষপথে শক্তির মানও ঠিক ততটাই বেড়ে যায়। এর সাথে সম্পর্ক কি? ই প্রপোর্শনাল -1 ডিভাইডেড বাই এন স্কয়ার। ওকে, এই কথাটা একটু মনে রাখবে, এখানে কিন্তু মাইনাস হবে। তো এটা চলে গেল আমাদের কি প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যাটা। ওকে, এবার আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। মনে রাখবা সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে রে, এটা একটু বুঝবো। তার আগে আর একটা বিষয় বুঝো ভাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কি নির্দেশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকার নির্দেশ করা হয়েছে, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করা হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকৃতি নির্দেশ করা হয়। কি নির্দেশ করা হয়? আকৃতি। আকৃতি। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো, ভাই আকার আর আকৃতি কি সেম বিষয়? উত্তর হইলো ভাই সেম বিষয় কিন্তু না, এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এক্সাম্পল দিই। ধরো আকার আর আকৃতির মধ্যে পার্থক্যটা কি? দেখো তো ভাই, আমি একটা চিকনা চাকনা মানুষ না, একটা চিকন মানুষ। ধরে নাও আমি এখানে আমাকে আর্ট করলাম, এটা হলে আমি। আমার আহারে এটা চুলমুল আছে, হাত, এই যে ঠ্যাং, ঠ্যাং মানে বোঝো তো পা। তোমার এমন কোনো বন্ধু আছে না, ধরে নাও আমার একটা বন্ধু, বিশাল একটা মোটা বন্ধু, এরকম দিলাম। এরও চুলমুল আছে, এর চুল আরো বড় বড়, এরও আছে হাত আছে, এরও হাত আছে, এটা পা আছে। পা বলতে ঠ্যাং। তো এখন চিন্তা করো, দেখো দুজনেই কিন্তু তারা মানুষ, বুঝছো? মোটা যে ও মানুষ, চিকন ও মানুষ, তাই না? কিন্তু চিন্তা করো, দেখো তারা কি দেখতে একরকম হবে? আমি তো ভাই দেখো, আমি যেরকম ওই মোটা মানুষটাকে একই রকম দেখতে হবে? কখনোই কিন্তু না। দেখো আমার চুল কত, এই যে ছোট ছোট, ওর চুল কি অনেক বড় বড়, একটা ছোট একটা পার্থক্য আছে না? আবার দেখো আমি চিকন, ওই হলো মোটা, বিশাল মোটা, হাতির মতো মোটা। আবার দেখো একজনের হাত হলো ছোট হইতে পারে, একজনের হাত বড় হইতে পারে, কারো চোখ কালো হইতে পারে, কারো একটু মানে কয়লা টাইপের হইতে পারে, তাই না? কেউ একটু ফর্সা হইতে পারে, কেউ কালো হইতে পারে। দেখো তারা মানুষ হিসেবে দুজনেই এক। মানুষের যে গুণাগুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার দুজনেরই আছে, মোটা মানুষেরও আছে, চিকন মানুষেরও আছে, কিন্তু তারা কিন্তু দেখতে একরকম না। কারো দেখো চিকনের চুল ছোট, মোটার চুল বড়, এই যে পার্থক্য, এটা হলো তাদের আকৃতি। আবার কেউ যদি বলে হাত একটু, তার গায়ের কালার, একজন ফর্সা একজন কালো, এই যে ছোট ছোট পার্থক্য, এগুলোই হলো আকৃতি। আকার মানে কি? তা যে মানুষের বৈশিষ্ট্য আছে সেটা। ওকে, তো আকার আর আকৃতি নিয়ে আশা করছি কোনো সমস্যা নাই। তো এটাই হইলো কি, মনে রাখবা যে এই যে সাবসিডারি কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকৃতি নির্দেশ করে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছি, ফাইন। তো এখন এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, এটা যদি তোমাকে বলি ভাই একটু মনে রাখো। দেখো এই যে কক্ষপথ গুলো আছে না, এই কক্ষপথ গুলো কি ভাই? স্থির কক্ষপথ। কক্ষপথ। তো আমরা কি বলবো? ধরো না এখানে একটা ইলেকট্রন আছে, তো আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি সংজ্ঞাতে বলবো? মুখস্থ করো না। এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থির কক্ষপথ গুলো থাকে, এই যে স্থির কক্ষপথ গুলো থাকে, এই স্থির কক্ষপথের কোনো উপকক্ষপথ উপকক্ষপথ আছে কিনা তা জানার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি ভাই? সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। আরেকবার বলি, আচ্ছা আরেকবার বলতেছি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থির কক্ষপথ থাকে, ওই স্থির কক্ষপথগুলোর কোনো উপকক্ষপথ আছে কিনা তা জানার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি? সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা অনেক সময় এটাকে ডাকা হয় কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ওকে, তিনটা নাম হয় কিন্তু, মনে যেন থাকে। ক্লিয়ার? ওকে, এখন বলবো ভাই এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এল দ্বারা। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা। একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এল দ্বারা। আচ্ছা ভাই, এল এর কি মান হইতে পারে? এল এর মান হইল ভাই 0 থেকে থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ এল এর মান কি হবে? এল এর মান অলওয়েজ হবে 0 থেকে n-1 পর্যন্ত। এখানে সব লেখা আছে, দেখতে পারবে, 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, তো এখন এই যে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে, এই কথা দ্বারা আমি কি বুঝাচ্ছি? খুবই মনোযোগ দিবা। আমি যদি কোনো কারণে কখনো এল এর মানটা বের করতে চাই, তাহলে এল এর মান বের করতে যাওয়ার সময় কার মান লাগবে রে? এন এর মানটা লাগবে না? এন এর মান ছাড়া কি কখনো এল এর মান বের করা যাবে?
না। এজন্য আমরা বলবো যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান অলওয়েজ প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করে। এই সূত্রটা কি? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এল এর মানটা, এটা হলো সূত্র মান বের করা। ওকে, বুঝছি ভাই, এক্সাম্পল দিব, কোনো সমস্যা নাই। এখন এখন একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো আমার কাছে আছে কত, n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু আছে 1। আমি বলবো যে ভাই তাহলে এল এর মান কত হবে? তো তুমি দেখো এল এর মান বের করার সূত্র যেন 0 থেকে n-1, এটা তুমি সূত্র। আচ্ছা, ভালো কথা। তো n এর মান কত রে? 1। তুমি যদি 1 এখানে বসে দাও, তাহলে 0 থেকে 1-1, 0 থেকে 1-1 মানে কি? একক থেকে 1 যদি বাদ দাও তাহলে কি হবে রে? 0 থেকে 0, 0 থেকে 0 মানে কিন্তু 0ই। এই যে এই চিহ্নটা দ্বারা মানে কিন্তু আমি থেকে বোঝাচ্ছি, বাংলা দিয়ে আর লিখলাম না, জাস্ট চিহ্ন দিয়ে বুঝাইয়া দিছি, বুঝছো? তাহলে n এর মান 1 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যা মান কত হচ্ছে? 0। একটা কথা সারা জীবন মনে রাখবা, এল এর মান 0, 1, 2, 3, আর একটু এখানে লিখি 0, 1, 2, 3, 4, 5। 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f, 4 হইলে z, fg, তারপরে 5 হইলে h, এরকম ভাবে চলতেই থাকবে। এখন এল এর মান তুমি 0 পাইছো, 0 পাওয়া মানে কি? 0 হলে কি লেখা যায়? s। 0 হলে কি লেখা যায়? s। তাহলে আমরা কি লিখবো এখানে? এখানে লিখতে পারবো না 1s, বুঝলা? 1s কেন পাওয়া যায়? তুমি কি কখনো 1p লিখতে পারবা? 1p কখনোই লিখতে পারবে না। কেন? তার কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায় 0। এই 0 হইলে আমি s লিখতে পারি, এই জন্য 1s লিখছি। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই s, p, d, f এগুলো কি? এগুলো কি অরবিটাল? একদম থাপড়ায় ঠিক করে দেবে, এগুলো অরবিটাল না, এগুলো হলো উপস্তর। এগুলো কি? এগুলো হলো উপস্তর, এগুলো অরবিটাল নয়। অরবিটাল কাকে বলে একটু পরে বুঝতে পারবে, এগুলো অরবিটাল না, এগুলো উপস্তর। ওকে, তার মানে এটা হইলো পাইছো তুমি s, এই জন্য লিখছি 1s। 1p লিখতে পারবা না, কারণ এল এর মান নাই। আবার একই ভাবে n এর মান যদি তুমি 2 বসাও, ধরো n ইকুয়াল টু 2 বসাইলা, তাহলে এল এর মান কি পাবা? 0 থেকে n-1, তাহলে n এর মান কত? এবার 2 বসাও, 2-1 কত হবে রে? 1। 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে কি কি নাম্বার আছে? 0 আছে আর 1 আছে। 0 হলে লেখা যায় s, 1 হলে লেখা যায় p। তাহলে তুমি এদেরকে একটু সংসার সাজায় দেই, চলো। 2 একবার s এর সঙ্গে যাবে, 2 একবার p সাথে যাবে, তাহলে কি পাবা? 2s পাবা এন্ড 2p পাবা। কখনো কিন্তু 2d লিখতে পারবা না, তার কারণ n এর মান 2 হইলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 এবং 1 পাওয়া যায়, এর বাইরে আর কিছু পাওয়া যায় না, বুঝছো? একই ভাবে আমি যদি তোমাকে আরেকটা দেখাই, ধরো 5 দেখালাম, এখানে দেখাই n ইকুয়াল টু কত রে? n ইকুয়াল টু 5। তাহলে l ইকুয়াল টু কত হবে? 0 থেকে n-1, 0 থেকে 5-1, 0 থেকে 4। এই 0 থেকে 4 মানে কি? এর ভিতর কি কি আছে রে? 0, 1, 2, 3 and 4। তাহলে 0 হইলে কি লেখা যায়? s। 0 হইলে s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f, 4 হইলে z। ওকে, চলতেই থাকবে। তারপরে 5 আসলে কি হলো? এইচ হইতো, চলতেই থাকতো। এই জন্য আমরা কিছু সাজাই, তাহলে আমি কি পাবো? এই 5 একবার s এর সাথে, 5 একবার p এর সাথে, 5 একবার d এর সাথে, 5 একবার f এর সাথে, 5 একবার g এর সাথে, কি পাবো? 5s, 5p, 5d, 5f and 5z। বুঝছো? সো এইভাবেই কিন্তু আমরা এগুলো বের করতে পারবো। তোমরা যেন কখনো উল্টাপাল্টা কইরো না ভাই, হ্যাঁ? তোমাদের রিকোয়েস্ট থাকলো। এই যে তোমরা মুখস্থ করে আসো যে 1s, 1p কেন হয় না জানো না, কারণ না জানলে কিন্তু হবে না, তোমাকে বুঝে বুঝে পড়তে হবে বিষয়গুলো। ওকে, সো এখন তোমার বাসার কাজ হইলো কি? সুন্দরভাবে 1 থেকে 5 পর্যন্ত এরকম n এবং l এর মান হিসেব করে এই 1s, 2s, 2p এগুলো খুব সুন্দর করে বের করে আমাকে একটু দেখানো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে একটু দেখাবা। ওকে, কাজ থাকলো। তো এখানে কিন্তু লেখা আছে, দেখো সব লেখা আছে। 0 হইলে লেখা যায় s, 1 হইলে p, 2 হইলে d, 3 হইলে f, 4 হইলে z, 5 হইলে h, এরকম করে লেখা আছে। তারপরে ক্রমান্বয়ে চলতেই থাকবে। তারপরে এর মান নির্ণয় করে দেখাইছি। দেখো যে n এর মান 2 হইলে আমরা কেমনে বার করবো? 0 থেকে 2-1, 0 আর 1 পাইছি, অর্থাৎ 2s, 2p পাইছি, দেখাইছি। n ইকুয়াল টু 3 দিয়ে উদাহরণ দিছি। তাহলে এরকম করে কিন্তু আমি সবগুলো উদাহরণটা আমি দিয়ে দিছি। ওকে, তারপরে দেখো এখন আসো যে আরেকটা এখানে সূত্র, আশা করছি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এবার একটা শর্টকাট দেখো,
আমাকে যদি বলে যে কোন স্তরে সর্বোচ্চ কতটা অরবিটাল থাকে, এটা তুমি কেমনে বুঝবা? একটু শর্টকাট দেখো। ধরুন এটা প্রধান কোয়ান্টাম সংখ্যাতেই পড়ানো উচিত ছিল, বাট আমাদের টাইপিং যে করছে, যে লিখছে, এটা ওইখানে লিখছে, সমস্যা নেই। এটা হইলো কি, ধরো আমি বললাম কোন একটা কক্ষপথে সর্বোচ্চ কতটা অরবিটাল থাকবে, এটা সূত্র কি ভাই? 2n²। 2n², সরি 2n² না, শুধু n²। মানে আমি যদি বলি যে আমি হলো 2 নম্বর কক্ষপথে কয়টা অরবিটাল আছে, তুমি জাস্ট কি করবা, n এর উপর স্কয়ার দাও, তাহলে 2 এর উপর স্কয়ার দিয়ে দাও, তাহলে কত হইলো? 4। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে 4টা অরবিটাল আছে। আমি যদি বলি n = 4, 4 নম্বর কক্ষপথে মোট কয়টি অরবিটাল আছে, তাহলে তুমি কি করবা, জাস্ট এর উপর স্কয়ার দিয়ে দিবা। n এর উপর স্কয়ার মানে মোট অরবিটাল সংখ্যা, তাহলে 4 এর উপর স্কয়ার, 4 4 16। অর্থাৎ 4 নাম্বার শক্তি স্তরে তুমি দেখবা 16টা অরবিটালই আছে। বোঝানো যাচ্ছে? বুঝতে পারতেছো বিষয়টা? ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার আমরা একটা দেখব সুন্দর একটা টপিক। জীবনে তো দেখে আসছো না ভাই যে এসে 2টা ইলেকট্রন থাকে, পিতে 6টা ইলেকট্রন থাকে, ডিতে 10টা ইলেকট্রন থাকে। উত্তর হইল বা প্রশ্ন হইল, উত্তর কেন বলতেছি, প্রশ্ন হইল কেন এই ইলেকট্রনগুলো থাকে। মনে রাখবা যে এসপিডিএফ এগুলো কি ছিল? এসপিডিএফ এগুলো কি ছিল? এগুলো ছিল উপস্তর। এগুলো ছিল আমাদের উপস্তর। তো এই উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে এসপিডিএফ অর্থাৎ এই যে উপস্তরগুলোতে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকবে, এটার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো 2 × 2l + 1। 2 × 2l + 1। একটা এক্সাম্পল দিই। ধরো আমি তোমারে বললাম এস এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে কি হবে রে? ফাঁকি বেজাটা ভালো করে মনোযোগ দাও, ধৈর্য হারা হইও না। তাহলে এখানে বললাম এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে, তাহলে সূত্র কি? 2 × 2l + 1। তাহলে দেখো 2 × এখানে এল এর মান কত হবে? এস এর ক্ষেত্রে এস কখন লেখা যায় রে? এস লেখা যায় এল এর মান 0 হইলে। তার এখানে ইনডিরেক্টলি এখানে এল এর মান কত? এল এর মান কিন্তু 0। 0 হইলে এস লেখা যায়। তাহলে 2 × 0 + 1। 2 × 2 এর সাথে 0 গুণ করলে হয় 0 + 1। 2 × 1 × 2। অর্থাৎ এসে যে 2টা ইলেকট্রন থাকে এটা কিন্তু সূত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, যেটা আমি তোমাকে দেখালাম। একইভাবে আমি যদি বলি পির ক্ষেত্রে দেয়া আছে, আমি একটা ডির ক্ষেত্রে দেখাই। ডির ক্ষেত্রে কি হবে রে? সূত্র 2 × 2l + 1। দিতে কয়টা ইলেকট্রন থাকে সর্বোচ্চ, আমি বের করতেছি। এটা হলো কি সূত্র? ডি। ডি কখন লেখা যায়? এল এর মান, এল এর মান যদি 2 হয় তাহলে এখানে এল এর মান কত? 2। তাহলে এখানে যদি দেখি 2 × এল এর মান 2 + 1, 2 × 2 = 4 আর 1 = 5, 5 × 2 কত হয়? 10। এই জন্য বলি ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন আছে। আমি জির ক্ষেত্রে যদি দেখাই, এইস এর ক্ষেত্রে তোমরা বের করবা জির ক্ষেত্রে। তাহলে 2 × 2l + 1। জি কখন লেখা যায় রে? এল এর মান যদি 4 হয় তাহলে জি লেখা যায়। তাহলে এখানে কত? 2 × 4 + 1। 4 × 2 = 8 আর 1 = 9, 9 × 2 কত হয়? 18। এই জি উপস্তরে ইলেকট্রন থাকে 18টা। এখন তোমরা আমারে বলতে পারো ভাই ক্লাস 9 10 পার করে আসলাম, এই যে এসপিডিএফ পর্যন্তই দেখছি, জি বা এইস এর নাম তো 14 গোষ্ঠীর কোনোদিনও শুনি নাই, তো আপনি কেন বলতেছেন? আপনি কি বিজ্ঞানী হয়ে গেলেন নাকি? উত্তর হলো ভাই আমি বিজ্ঞানী হই নাই, এগুলো আছে। কেন তোমাদের ওই সময় লেখা হয়নি বা এখন লেখা হচ্ছে না বা ইলেকট্রন বিন্যাস বের করার সময় ব্যবহার করা হয় না, তার কারণ আমাদের তো মৌল আছে মাত্র 118টা। এই মৌলে এত বড় বড় মৌল আবিষ্কার হয় নাই যাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের জি বা এইচ উপস্তরে যাওয়া লাগে। ধরো তুমি যদি একটা বিজ্ঞানী হও, তুমি যদি অনেক বড় বড় মৌল আবিষ্কার করো, তখন গিয়ে তুমি কি করবা? এই জি বা এইচ উপস্তর গুলো ব্যবহার করা হবে। তো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেয়া আছে, তোমার জন্য একটা বাসার কাজ, সুন্দর করে দেখবা, নিজে নিজে প্র্যাকটিস করবা। সেটা হইলো এইচ উপস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকবে ওটা আমাকে একটু বের করে দেখাবা। এইচ উপস্তরে, ওকে, নোট করে আমাকে দেখাবে, নোট কিন্তু চেক করবো। তাহলে এখানে দেখো কোন উপস্তরে কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে এটা দেখাইছি। এস এর ক্ষেত্রে, পির ক্ষেত্রে, ডির ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে সব দেখানো আছে। ওকে, এইবার আসো ভাই আমাদের কি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। খুবই 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 ইন্টারেস্টিং একটা বিষয়।
চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা বোঝার আগে তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি। এখানে যে তোমরা এসপিডিএফ এর নাম শুনলা না, এসপিডিএফ, এগুলো তো একটা গ্রুপ বৈশিষ্ট্য ছিল, তাই না? তো এই যে এস তে কি বোঝায় জানো? এস তে বোঝায় শার্প, মানে তীক্ষ্ণ। অনেক সময় অ্যাডমিশনে আসবে এস এর মিনিং কি? এস এর মিনিং হলো শার্প বা তীক্ষ্ণ। পির মিনিং কি হবে? পি তে বোঝায় হলো প্রিন্সিপাল, মানে প্রধান। ডি তে কি বোঝায় ভাই? ডি তে বোঝায় ডিফিউজ, ডিফিউজ মানে পরিব্যাপ্তি। এফ তে কি বোঝায়? ফান্ডামেন্টাল, এফ তে কি বোঝায়? ফান্ডামেন্টাল মানে মৌলিক। এই কথাগুলো একটু নোট ডাউন করে রাখবা। ওকে ওকে, তাহলে এটা ছিল আমাদের। এবার আসো, এবং এই সহকারী কোয়ান্টাম সংখ্যার আরো কিছু নাম ছিল। এদেরকে আমরা উপস্তর নামে রাখতে পারি, একে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা নামে রাখতে পারি, একে আমি সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা নামে রাখতে পারি, একে আমি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা নামেও ডাকতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তাই না? চুম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা বোঝার আগে আরেকটা প্রশ্ন করো, চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কি নির্দেশ করে ভাইয়া? মনে রাখবা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস কি? খায় না, মাথায় দেয়। তো চলো তোমার মাথাতে একটু দিয়ে আসি, কারণ একটানা পড়াশোনা করলে মাথাটাতে হ্যাং হয়ে যাবে। ভেঙে ভেঙে ক্লাস দেখো, কোনো সমস্যা নাই। তো ত্রিমাত্রিক দিকবিন্যাস বলতে বোঝানো হচ্ছে ভাই, এই যে পুরো পৃথিবীটা আছে না, এই পুরো পৃথিবীটা কিন্তু আমরা তিনটা অক্ষতে ভাগ করছি, তাই না? কি কি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ না? তো ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি এই তিনটা অক্ষ বরাবরই ঘোরাফেরা করে। এজন্য বলা হচ্ছে যে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হচ্ছে তাকে আমরা বলতেছি কি? চুম্বক কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটা আমি এভাবে সাজাবো, আমি ধরো আমি বললাম এরকম, এই যে নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ধরে নাও এখানে একটা ইলেকট্রন ঘোরাফেরা করতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনমান ইলেকট্রন যে উপস্তরে আছে, যে উপস্তরে আছে, যে উপস্তরে আছে, ওই উপস্তরের ত্রিমাত্রিক দিকবিন্যাস ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। ওকে, আমি আবার বলতেছি, দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনমান ইলেকট্রন যে উপস্তরে অবস্থান করে, ওই উপস্তরে ত্রিমাত্রিক দিকবিন্যাস ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি? চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আমার পেছনে মাসি কেন লাগছে? খালি উড়ে যাচ্ছে এপাশ ওপাশ, শত্রু হয়ে গেছে আমার। তো এই চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি নামে রাখছি? ম্যাংগ্রিভ কোয়ান্টাম সংখ্যা বা নামে ডাকা হয়। তো এই চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছি ছোট হাতের এম দ্বারা। কি দ্বারা ভাই? ছোট হাতের এম দ্বারা। ছোট হাতের এম এখানে লিখলাম। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এম দ্বারা। বুঝছো? এখন ছোট হাতের এম মানে কি? এম মানে তো এমই। তো এখন এই যে চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে যে আমি এম দ্বারা প্রকাশ করছি, চুম্বক কোয়ান্টাম সংখ্যার একটা মান বের করার সূত্র আছে না? সেই সূত্রটা কি হবে ভাই? এই এম এর মান অলওয়েজ হবে কি? প্লাস মাইনাস এল। কি হবে? প্লাস মাইনাস এল। চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? ছোট হাতের এম দ্বারা। আর এই এম এর মানটা কিভাবে বের করবা? প্লাস মাইনাস এল। এই জন্য বলা হচ্ছে তুমি যদি কখনো কোনো কারণে এম এর মান বের করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এল এর মান জানা থাকাই লাগবে। এলটা কি ছিল? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই জন্য আমরা বলবো যে এম এর মান অলওয়েজ এল এর উপর নির্ভরশীল, অর্থাৎ চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান অলওয়েজ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এটা তোমাকে মাথায় একদম গেঁথে নেওয়া লাগবে। এবং এখানে একটা কথা আছে, এটা হলো কি, দেখো, এই যে অরবিটাল নিয়ে এত তোমরা ফালাফালি লাফালাফি করো না, এই অরবিটালের অস্তিত্ব বা অরবিটাল সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে। কই থেকে? অরবিটালের অস্তিত্ব পাওয়া যায়, অরবিটাল। বুঝছো? তাহলে অরবিটালের অস্তিত্ব কই থেকে পাওয়া যায়? চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে। মনে যেন থাকে। ওকে, এটা মানে এভাবে প্রকাশ করছি। এবার একটা এক্সাম্পল দেখি। ধরো আমি যদি বলি n ইকুয়াল টু 2, আমি এখান থেকে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান পর্যন্ত বের করব। কেমনে? n ইকুয়াল টু যদি 2 হয়
তাহলে এল এর মান কি হবে রে? এল ইকুয়াল টু 0 থেকে n-1 সূত্র না? হ্যাঁ মনে আছে ভাই। 0 থেকে n এর মান কত? 2 2 - 1 0 থেকে 1 0 থেকে 1 মানে কি রে? 0 থেকে 1 মানে হয় বুঝায় 0 আছে এবং 1 আছে। 0 এর জন্য লেখা যায় s, 1 এর জন্য লেখা যায় p। তোমরা কিন্তু জানো, আমিও জানি। আচ্ছা, এবার আমি যদি m এর মান বের করতে চাই, m ইকুয়াল টু কি? সূত্র হলো প্লাস মাইনাস l। ভালো করে বোঝো, n এর মান যখন তুমি 2 ইনপুট দিছো, l এর মান 0 পাইছো এবং 1 পাইছো। এখন m এর মান যখন তুমি বের করতে যাচ্ছ, তখন তুমি দেখতেছো ভাই এখানে তো দুইটা মান আছে, দুইটা মানের জন্য m এর মান বের করা লাগবে। তাহলে একবার প্লাস মাইনাস 0 যদি বসাও তাহলে কি হবে? প্লাস মাইনাস 0 মানে কিন্তু 0ই। এই জন্য বলা হচ্ছে s এর জন্য এই যে একটা মান পাচ্ছ না m এর, তাহলে অরবিটাল সংখ্যা একটা। বুঝছো? বোঝানো যায় না? বোঝা যায়? ওকে। এবার আবার যদি তুমি 1 এর জন্য বসাও তাহলে কি হবে? m ইকুয়াল টু প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 মানে কি রে? তোমরা আবার জানো ভাইবো না, -1 আর +1 এইভাবে যদি দাও তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। তোমরা এখন প্রশ্ন করবো ভাই কেন ভুল হবে? সংখ্যা রেখা মনে আছে? দেখো তো, এটা হলো 0 মূল পয়েন্ট, এটা হলো ঋণাত্মক মান, এটা হলো ধনাত্মক মান। তো যদি বলি এটা -1 এর ঘর, এটা -2 এর ঘর, এটা -3 এর ঘর, এটা হলো +1, এটা হলো +2, এটা হলো +3। এখন তুমি দেখো, আমি যদি বলি -1 থেকে +1 পর্যন্ত তাহলে কি আছে? -1 0 +1 আছে। আমি যদি -2 থেকে +2 পর্যন্ত তাহলে -1 -1 0 +1 +2 আছে। এই 0 মূল বিন্দুকে তোমাকে কিন্তু ক্রস করতেই হবে। ওকে, তার মানে এখানে আছে +-1, তার মানে এখানে কি কি মান আছে? মাইনাস থেকে শুরু করা লাগবে, -1 0 +1। এই যে দেখো তিনটা, এই যে +-1 এর জন্য তিনটা মান পাইলা, পির জন্য বা 1 এর জন্য কয়টা মান পাইছো? তিনটা। এই জন্য বলা হয় পির অরবিটাল তিনটা, এই যে ছোট ছোট তিনটা ঘর আঁক করো। এই +1 এর জন্য একটা অরবিটাল, 0 এর জন্য একটা অরবিটাল, -1 এর জন্য একটা অরবিটাল। ওকে, তুমি বলবো ভাই এটা কি নির্দেশ করলেন? এটা ছিল পি না? এই জন্য এটাকে বলা হয় কি? একটা px, এটাকে বলা হয় py, এটাকে বলা হয় pz। তুমি বলবো ভাই এগুলো দ্বারা আমি কি করব? এগুলো দ্বারা আপনি কি বুঝাচ্ছেন? ধরো আমি যদি বলি এখানে একটা ইলেকট্রন আছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে আমরা কি বলছি? ইলেকট্রন তো তোমার আমার মতো বসে থাকে না, ইলেকট্রন কি করে? একদম ঘোরাফেরা করে। তাহলে এই যে যদি বলি তিনটা অক্ষ দেই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এন্ড জেড অক্ষ, আমি যদি বলি ইলেকট্রনটা এখানে আছে, তাহলে বোঝাবে যে ইলেকট্রনটা এক্স অক্ষ বরাবর ঘোরাফেরা করতেছে। আমি যদি বলি ইলেকট্রনটা এখানে আছে, তাহলে বোঝাবে ইলেকট্রনটা পি অক্ষ বরাবর ঘোরাফেরা করতেছে। আমি যদি বলি ইলেকট্রনটা এখানে আছে, তাহলে ইলেকট্রনটা জেড অক্ষ বরাবর ঘোরাফেরা করে। তোমাকে এগুলো বোঝা লাগবে, বুঝছো? আচ্ছা, বুঝলাম। আর একটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হবে। ধরো আমি যদি বলি n ইকুয়াল টু যদি 3 দেই, তাহলে কি কি পাবা? n ইকুয়াল টু 3 আমি দিলাম, n ইকুয়াল টু 3, তাহলে l এর মান কি রে? l ইকুয়াল টু হবে 0 থেকে, সূত্র কি? n-1। 0 থেকে n-1 মানে 0 থেকে 3 - 1। 0 থেকে 3 - 1 মানে কি? 0 থেকে 2। 0 থেকে 2 এর মধ্যে কি কি আছে? 0 1 2। বুঝছো? আচ্ছা, বুঝলাম। এবার m এর মান বার করো। তো m এর মান বার করার জন্য সূত্র কি? প্লাস মাইনাস l। এবার কয়টা মান পাইছো? 0 এর জন্য লেখা যায় s, 1 এর জন্য p, 2 এর জন্য d। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাতে দেখে আসছি। তো এখন m এর মান যেহেতু প্লাস মাইনাস l, আমরা এখন বার করি। 0 এর জন্য কি হবে? প্লাস মাইনাস 0, 0 পাইছি। তুমি বললো ভাই একটু আগে তো শিখালেন, আরেকবার শেখো। 1 এর জন্য কি হবে? প্লাস মাইনাস 1, তাহলে কি হবে রে? -1 0 +1। তাহলে 2 এর জন্য d না? ওকে, তাহলে প্লাস মাইনাস 2 বসাও, তাহলে কি হবে রে? -2 -1 0 +1 and +2। এই কথাটা একটু সবসময় মনে রাখবা। এরকম একটা ফাংশন বা এরকম একটা মান পাবা তুমি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এই জন্য বলা হচ্ছে এই ডি অরবিটালের ক্ষেত্রে অরবিটাল কয়টা হয় দেখো তো? -2 এর জন্য একটা, -1 0 +1 and +2। এই জন্য অরবিটাল সংখ্যা হয় কয়টা? 5টা। 1 2 3 4 5। এই জন্য আমরা ডি এরকম 5টা ঘর আট করি। আমরা এগুলো মুখস্থ বের করি না, এগুলো প্রত্যেকটা ডেফিনেশন, প্রত্যেকটার ব্যাখ্যা থাকে, যেটা এরকম। এখন তুই বল ভাই এটার নাম কি কি? এর একটা জটিল নাম, সেটা হলো কি দেখো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স হলো জেড এক্স, আর এটা হলো ডি এক্স স্কোয়ার থেকে ডি ওয়াই স্কোয়ার, আর এই লাস্টের ঘরের নাম ডি জেড স্কোয়ার। দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে আমরা দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি এটা এখানে লিখি।
তো আমি যদি এই মানটাকে আমি যদি এখানে একটু বোঝানোর জন্য লিখে নেই তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখো ডি এর জন্য কি কি মান পাইছো, -2, -1, 0, +1 অ্যান্ড +2। এই জন্য 5টা অরবিটাল হয়। -2 জন্য একটা অরবিটাল, -1 এর জন্য, 0 এর জন্য, +1 এর জন্য, +2 এর জন্য। 1 2 3 4 5। বলবো ভাই এর নাম কি কি? চলো নাম দিই। এর নাম হলো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার, এই যেটা থেকে ওয়াই স্কোয়ার। তোমরা কিন্তু অনেকে মাইনাস বলো, এটা কিন্তু ভাই মাইনাস না, থেকে। আর এটা হলো ডি জেড স্কোয়ার, এটা। ওকে, সো এইভাবে তুমি কিন্তু বার করবে। তুমি বলতে পারো ভাই এফ এর ক্ষেত্রে দেখাবেন না। ভাই এফ হলো একটা জটিল বিষয়, এটা ভার্সিটিতে পড়ানো হয়। ভার্সিটিতে আমাদের ওভাবে বলানো হয় না, জাস্ট একটু হালকা পাতলা দেখানো হয়। এটার ফাংশনটা অনেক বেশি জটিল, যত বড় হওয়া তত জানতে পারবা। তো এই ছিল আমাদের চুম্বক কোয়ান্টাম সংখ্যার বিষয়াদি। দেখো এখানে সব মান দেয়া আছে, তোমরা একটু নোট ডাউন করার সময় দিবা, আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। আর এখানে একটা বিষয় দেখো, চুম্বক কোয়ান্টাম সংখ্যা বের করার সময় মাইনাস এবং প্লাস মান আছে না, এই মাইনাস এবং প্লাস মান দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে সুন্দর করে লেখা আছে। দেখো এই ঋণাত্মক মান দ্বারা বোঝানো হচ্ছে, চুম্বক কোয়ান্টাম সংখ্যার ঋণাত্মক মান দ্বারা কি বোঝায়, উক্ত অরবিটালটা। তার মানে ধরো আমি বললাম -1 -2, এই অরবিটালটা, এটা ছোট্ট একটা অরবিটাল না, এই অরবিটালটা অ্যাকচুয়ালি চুম্বক ক্ষেত্রে বিপরীত দিকে নত হয়ে আছে। আবার যদি বলি প্লাস মান দ্বারা কি বোঝায়, এই প্লাস মানগুলো দ্বারা বোঝায় ওই অরবিটালটা চুম্বক ক্ষেত্রের দিকে নত হয়ে আছে। মাইনাস মান দ্বারা কি বোঝাবে, চুম্বক ক্ষেত্রের বিপরীত দিকে অরবিটালটা নত হয়ে আছে। প্লাস মান দ্বারা বোঝাবে চুম্বক ক্ষেত্রের দিকে ওই অরবিটালটা নত হয়ে আছে। একটু মনে রাখবা, এখানে দেয়া আছে সব ব্যাখ্যা। চলো একটু সামন দিকে যাই, প্রায় শেষের পথে ক্লাসটা। ওকে, এখন এই জায়গায় দেখো লাস্ট টপিক, সেটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। খুবই সিম্পল একটা। সাকিব আল হাসানের খেলা দেখো না? সাকিব আল হাসান যদি বল করে তুমি তারা কি বলো, পেস বলার না, তুমি তারা বলো একটা স্পিন বলার, তাই না? আবার তুমি বলো যে রাশিদ খান বল করতেছে, তুমি ওরা কি বলো, একটা স্পিন বলার। লেগ স্পিন হোক আর যে স্পিন হয় হোক। এখন দেখো স্পিন বলার মানে কি, সে বলটা ঘুরাইতে পারে। তো এখন তুমি বলতেছো স্পিন বলার মানে সে বল ঘুরাইতে পারে, তো এখানে একটা স্পিন কথাটা আছে না, স্পিন কোয়ান্টাম নাম্বার। তার মানে স্পিন মানে যেহেতু ঘূর্ণন, তাহলে এইখানে অবশ্যই কিছু একটা ঘুরাবে। কাকে ঘুরাবে? ইলেকট্রনকে ঘুরাবে। ইলেকট্রনের মানে ঘুরাবে না, তো ইলেকট্রনের ঘূর্ণন ব্যাখ্যা করবে কে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই জন্য আমরা বলবো যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কাকে বলে ভাই। ধরো আমার কাছে একটা পরমাণু মডেল আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এটা ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটা সুন্দরভাবে লেখা আছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনমান ইলেকট্রন নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তা ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কি, তাকে দেখো এটাকে প্রকাশ করা হয় এস দ্বারা, প্রকাশ করা হয় ছোট হাতের এস দ্বারা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের এস দ্বারা। আর এই এস এর মান অলওয়েজ সব সময় হইলো কি +-1/2। কি আছে? +-1/2। এখানে কিন্তু লেখা আছে ভাই, বুঝছো? একে এস দ্বারা প্রকাশ করা হয়, এর মান অলওয়েজ +-1/2। আমি যদি বলি এই +-1/2 দ্বারা বোঝানো হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন আছে, একটা চুম্বক ক্ষেত্রের দিকে নত হয়ে চুম্বক ক্ষেত্রের দিক কেন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, আর একটা চুম্বক হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, এরকম। সো এই কোয়ান্টাম সংখ্যার বিষয়ে এতটুকু জানলেই ইনশাল্লাহ তুমি পারবা। এরপরে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখব। ইলেকট্রন বিন্যাস দেখার পর এখান থেকে কি টাইপ অফ সৃজনশীল আসে সেটা তুমি বুঝতে পারবা। ওকে, সো এখন তোমাদের একটা কাজ, সেটা হলো যে এতক্ষণ থেকে তোমরা যে ক্লাসটা করলা, এই ক্লাসটাতে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে সেটা আমাকে জানাবা, আমি সেটা আবারও বুঝিয়ে দেবো এবং নোট ডাউন করে অবশ্যই সেটা আমাকে দেখাবা। ওকে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।